বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আব্দুল হান্নান খান, ঢাকা জজ কোর্ট এবং শরীয়তপুর জজ কোর্ট। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আজ অন্ধকার যে আলোচনা শুরু করছি, সে আলোচনাটা হলো জায়গা জমির বিষয়ে। জায়গা জমির মালিকানা সত্ত্ব দুইভাবে হয়। একটা হলো খতিয়ান মূলে, আরেকটা হলো দলিল মূলে। যদি আপনি জমি ক্রয় করেন তাহলে আপনি দলিল মূলে মালিক। তাহলে দলিল মূলে মালিক হলে, এর আগে একটু বলে নিই যে আমাদের জমি সিএস থেকে এই পর্যন্ত যে জরিপগুলো হয়েছে, খতিয়ানগুলো তৈরি করা হয়েছে, যার যার দখল সত্ত্বে যেই মালিকানা সত্ত্বে যে জরিপগুলো হয়েছে, যেটা পচ্চা বা খতিয়ান বলা হয়, সেগুলো সিএস থেকে এই পর্যন্ত 4টা, বিএস পর্যন্ত 4টা খতিয়ান হয়েছে, 4টা জরিপ হয়েছে। এভাবে খতিয়ান সূত্র মালিক হয় এবং দলিল সূত্র মালিক হয়। তো আরেকটু বলে নিই যে খতিয়ান জরিপ সম্পন্ন করেন বাংলাদেশ সেটেলমেন্ট অফিস, ভূমি মন্ত্রণালয় থেকে সেটেলমেন্ট অফিস, সরকারি আমিন দ্বারা সরকার ভূমি জরিপ করে 20 বছর, 30 বছর, 40 বছর পর একটা জরিপ সম্পন্ন করেন। কারণ মালিকানার ধারাবাহিকতা চেঞ্জ হয়, দখল চেঞ্জ হয়। জমি নিয়ে আমাদের সমাজে অনেক দ্বন্দ্ব, বিভ্রান্তি সৃষ্টি হয়, অনেক নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়, দখল মালিকানা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়। এই কারণে সরকার তার ভূমি উন্নয়ন কর নেওয়ার জন্য, ট্যাক্স নেওয়ার জন্য এবং সমাজে সকলের মধ্যে শান্তি শৃঙ্খলাপূর্ণ দখল বজায় রাখার জন্য সরকার জরিপ করে থাকেন যে যার যার অংশে তার সরকারি খতিয়ান থাকবে, সরকারি নাম থাকবে সরকারি খাতায়। সেই কারণে নির্দিষ্টকরণ, জমির দখল সত্ত্ব নির্দিষ্টকরণের জন্য সরকার জরিপ করে থাকেন। সেটাকে বলা হয় সরকারি খতিয়ান বা সরকারি দলিল বলা হয়। এরপরে দাদা বাবার নামে ওয়ারিশ সূত্রে এই পর্যন্ত আপনিও পেয়েছেন ওয়ারিশ সূত্রে। সুতরাং আপনার শেষ জরিপ হয়েছে, ধরে নেন বিএস জরিপ হয়েছে আজ থেকে 30 বছর আগে, কিন্তু আপনার বাবার নামে হয়েছে। আপনার বাবা মৃত্যুবরণ করার পর সেই জমিতে আর কোনো জরিপ হয় নাই, তাহলে আপনি ওয়ারিশ সূত্রে সেই জমির মালিক। ওয়ারিশ সূত্রে মালিক হলে আর কোনো জরিপ হয় নাই, তাহলে সরকারি খাতায় আপনার বাবার নামেই ওই জমি, আপনার বাবার নামেই জরিপ রেকর্ড আছে। রেকর্ড সূত্রে আপনার বাবা মালিক ছিল, আপনার বাবা মৃত্যুবরণ করার পর ওই জমির মালিক ওয়ারিশ সূত্রে আপনি, কিন্তু আপনার নাম সরকারি খাতায়, সরকারি খতিয়ানে কোথাও লিপিবদ্ধ করা নাই। এই কারণে ওই জমির আপনার নাম জারি করতে হবে, আপনার নাম জারি করতে হবে না, আপনার বাবার নাম কর্তন করতে হবে, নাম পত্তন করতে হবে, নাম জারি করতে হবে, মিউটেশন করতে হবে। অর্থাৎ নাম জারি, নাম কর্তন, নাম পত্তন, নাম খারিজ একই কথা, কিন্তু আপনার বাবার নাম কেটে দিয়ে আপনার নাম বসাইতে হবে, যেটাকে বলা হয় নাম জারি। তাহলে নামজারি পদ্ধতি, নামজারি করে নেবেন। আর যদি আপনি এবং সরকারকে ট্যাক্স দিবেন, এই নামজারি একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনাকে সরকারকে আপনি ট্যাক্স দিতে পারবেন। নামজারি না থাকলে আপনি ট্যাক্স দিতে পারবেন না এবং ডিসিআর কাটতে পারবেন না, আপনার খাজনা রসিদ থাকবে না। সুতরাং এই জমিটা আপনার হবে না। দখল আছে, রেকর্ড আছে আপনার বাবার নামে, কিন্তু আপনার নামে নামজারি নেই, সরকারি খাতায় আপনার নাম নেই। সুতরাং এই জমিটা আপনি ট্যাক্স দিতে পারেন, আপনার নামে রসিদ নেই, খাজনা রসিদ নেই। সুতরাং এই জমিটা আপনার প্রকৃত পক্ষে মালিকানা দাবি করতে পারেন না, চূড়ান্ত পর্যায়ে আপনি মালিকানা দাবি করতে পারেন না। এরপরে যদি আপনি যদি কোনো জমি ক্রয় করে থাকেন সাবকবলা মূল্যে, টাকার বিনিময়ে দলিল করে থাকেন, সেটা হলো আইন মন্ত্রণালয়ের আন্ডারে আপনার এলাকার থানায় সাব রেজিস্ট্রি অফিস আছে। সেই সাব রেজিস্ট্রি অফিসে যদি আপনি কোনো জমি ক্রয় করে থাকেন, তাহলে এই জমি এরও আপনার নামজারি করে নিতে হবে। সাব রেজিস্ট্রি অফিসে শুধু দলিলটা আছে এবং ওখানে একটা বালামে নামটা লিখছে, আপনার দলিল নম্বর, এবং আপনাকে একটা দলিল দিয়েছে, কিন্তু সরকারি ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে যে সেটেলমেন্ট অফিস, তহসিল অফিস, সে কোথাও কিন্তু রেকর্ড খতিয়ানে আপনার কোনো নাম নেই। সেই ক্ষেত্রে যদি আপনি কোনো জমি ক্রয় করে থাকেন, সাবকবলা মূল্যে যে দলিল থাকে, দলিলের ভিত্তিতেও আপনার
আপনার তহসিল অফিসে বা অ্যাসিলেন্ট অফিসে কিন্তু আপনার নামজারি করে নেবেন, যাতে আপনি যাতে এই জমির কর দিতে পারেন, ট্যাক্স দিতে পারেন, খাজনা রসিদ থাকে আপনার। সেই কারণে যদি ওয়ারিশ সূত্রে পান তাহলে নামজারি করতে হবে, এবং যদি যদি সাবকবলা আমলে দলিল সাব রেজিস্ট্রি অফিসে দলিল করে থাকেন, যদি জমি ক্রয় করে থাকেন, তাহলে কিন্তু দলিলের ভিত্তিতে আপনি নামজারি করে নেবেন। তবে বর্তমান প্রেক্ষাপটে হাসান আরিফ সাহেব আমাদের ভূমি মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা কিন্তু নতুন একটা নিয়ম প্রচলন শুরু করছেন। সেটা হলো আমাদের ভূমি জরিপকরণ সেটেলমেন্ট অফিস ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে জমি রেজিস্ট্রি করেন। তাহলে এখানে কিন্তু ডিপার্টমেন্ট দুইটা, মন্ত্রণালয় দুইটা। তাহলে এভাবে মানুষের ভোগান্তি কিন্তু অনেক, কারণ সাধারণ মানুষের ভিতরে একটা দুঃখ আমরা দেখতে পাই, অপরিমেয় দুঃখ, অপরিসীম দুঃখ এবং কষ্ট এবং ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে। জমির যারা মালিক, ক্রয় করেন, বিক্রি করেন, যারা দখল সত্ত্বে নিহত আছেন, যারা ভোগ দখল করেন, সকলের মনে কিন্তু অসীম দুঃখ, কষ্ট, ক্ষোভ বিরাজমান। কারণ সরকারি যেই অফিসগুলো আছে, সেটেলমেন্ট অফিস, সাব রেজিস্ট্রি অফিস, তহসিল অফিস, তারা সবাই কিন্তু সাধারণ মানুষকে, যারা জমির মালিক, যারা জমি রেজিস্ট্রি করতে চান কিংবা নামজারি করতে চান, এই নামজারির বিষয়টা কিন্তু খুবই জঘন্যতম একটা অধ্যায়, যে কারণে সাধারণ মানুষ এই আমলাগুলোর, এই সরকারি অফিসগুলোতে অনেক ভোগান্তির শিকার হয়। সে কারণে বর্তমান উপদেষ্টা কিন্তু একটা আইন করেছেন যে এই সকল কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনেই ছিল, শুধু সাব রেজিস্ট্রি অফিসটা, ভূমি রেজিস্ট্রিকরণের বিষয়টা শুধু আইন মন্ত্রণালয়ের আন্ডারে ছিল, সেই আইন মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে না। এখন ভূমি রেজিস্ট্রিও এখন ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে, অর্থাৎ অ্যাসিলেন্ট অফিস এবং তহসিল অফিসের কাছে আপনি যাওয়া মাত্রই আপনাকে আপনার জমি কতটুকু, আপনার নাম খারিজ করে দিবে, আপনাকে আপনার সিএস পর্চা, আরএস, বিএস যেই পর্চাগুলো লাগবে, সেই পর্চার কতটুকু সম্পত্তি আছে আপনার সাথে সাথেই উনি বলে দিবে। এবং আপনার কোনো পর্চা লাগলে আপনার সাথে সাথে তহসিল অফিস কিংবা অ্যাসিলেন্ট অফিস, ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস এবং তহসিল অফিস থেকে আপনি কাগজগুলো উঠাতে পারবেন তাৎক্ষণিকভাবেই, এবং তারাই আপনার জমি দলিল কার্যক্রম রেজিস্ট্রি করবে, নিবন্ধনকরণের কাজ করবেন। সুতরাং আপনাদের ভোগান্তি কমে যাবে, নামজারি আর ওই দীর্ঘ প্রক্রিয়া থাকবে না, একটা প্ল্যাটফর্মে আমাদের কাজগুলো হবে। এবং এই নামজারি যে প্রক্রিয়া, ভূমি রেজিস্ট্রি যে প্রক্রিয়া, এই ভোগান্তিগুলো আর থাকবে না, সবগুলো কাজ আমাদের খুব সহজ হয়ে যাবে। সুতরাং খুব সংক্ষেপে আলোচনা করার জন্য দ্রুতই এই বিষয়ে আলোচনাগুলি আমি করতেছি। তাহলে আগের সেই প্রক্রিয়া আর থাকতেছে না, একটা প্ল্যাটফর্মে আপনি সব পাচ্ছেন। আপনার কোনো সার্টিফিকেট কপি লাগলে প্রয়োজন হলে আপনার সেই খতিয়ানগুলো পাবেন, এবং আপনি একটা প্ল্যাটফর্মে আপনার ভূমি রেজিস্ট্রি হবে, ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে সমস্ত কার্যক্রমগুলো চলবে এবং আপনাদের ভোগান্তি কমে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন একটা বিষয় আলোচনা করব যে দলিল আছে, নাম জারি নেই, মানে খতিয়ানে আমার নাম নেই, শুধু দলিল আছে, তাহলে জমি আমার কিনা, কিংবা দলিল নেই কিন্তু খতিয়ানে বা জরিপে বা রেকর্ডেও আমার নাম আছে, জমি আমার কিনা, কিংবা নামজারি নেই, রেকর্ড আছে, খতিয়ান আছে, দলিল আছে, নামজারি নেই, জমি আমার কিনা। আসলে এই ব্যাপারগুলো অনেক আপেক্ষিক, কারণ জমি রেকর্ড আছে আর কিছুই নেই, সুতরাং জমি আপনার হবে, বিষয়টা এমন না। দলিল আছে আর কিছুই আপনার লাগবে না, আসলে বিষয়টা এমন না। শুধু দলিল থাকলে জমি আপনার না, নাম খারিজ, নামজারি, মিউটেশন আছে, দখল আছে, কিন্তু জরিপ কিংবা কোনো দলিল আপনার নেই, শুধু দখল আছে এবং নামজারি আছে, জমি আপনার, তাহলে কিন্তু এই জমি আপনার না। কোনো একটা কিছু অভাব থাকলেই সেই জমিটা আপনার হবে না। যেমন ধরেন আপনি জমি কিনেছেন, নামজারি করেছেন, দখলও আপনাকে দিয়েছে, কিন্তু যার কাছ থেকে জমি কিনেছিলেন দলিল সূত্রে সাবকবলা আমলে, সেই জমিটা তার নয়, সেই জমিটা তার নয়, তার নামে একটা ভুল রেকর্ড করে নিয়েছিলেন, যে আপনাকে জমিটা
দাতা আপনাকে জমিটা আপনার কাছে বিক্রি করেছিলেন, তার নামে শুধু ভুলভাবে একটা রেকর্ড করে নিয়েছিলেন। সেই রেকর্ডের ভিত্তিতে তিনি নামজারি করে নিয়েছিলেন, দখল নিয়েছিলেন জোরপূর্বকভাবে। তারপর আপনি দেখলেন যে তার নামজারিও আছে, দখলও আছে, একটা রেকর্ডও আছে, তার কাছ থেকে আমি জমিটা আমারও শক্তি আছে, আমি জমিটা কিনে ফেলি এবং নামজারি করে ফেলি এবং দখল তো আমাকে সে দেবেই। তাহলে কিন্তু এই জমিটা আপনার না, কারণ ওই যে একটা সময় যার থেকে আপনি কিনলেন সে কিন্তু ভুলভাবে তার নামে রেকর্ড হয়েছিল, কিন্তু এই জমিটা কিন্তু অন্য একটা মানুষের CSSRS 3টা রেকর্ড ওয়ারিশ সূত্রে এই জমিটা অন্য একজনের ছিল, ভুলভাবে সে রেকর্ড করে নিয়েছিল। তাহলে এই জমিটা কিন্তু আপনার দলিল আছে, ক্রয় সূত্রে কিনলেন, নামজারি করলেন, দখল আছে, এরপর আরেকটা রেকর্ডও হয়ে গেল। সুতরাং এই জমিটা কিন্তু আপনার না। আপনার নামে যদি মামলা করে সেই পূর্বপুরুষ আগে যার জমিটা ছিল, তাহলে এই জমি কিন্তু আপনার টিকবে না, মামলা করলে ছেড়ে দিতে হবে। আবার ধরুন আপনি দলিল আছে, দলিল দেখে আপনি জমি কিনলেন, কিন্তু যে দাতা থেকে যে জমিটা আপনি কিনেছিলেন সেই জমিটা তার দলিল আছে, তিনি যে জমিটা কিনেছিলেন, যার থেকে কিনেছিলেন তার কিন্তু শুধু দখল আছে, কিন্তু নামজারি নেই, এবং যে কোনো একটা ঝামেলা আছে। শুধু রেকর্ড দেখে অথবা শুধু দলিল দেখেই আপনি আপনার ওই দাতা জমিটা কিনেছিল, কিন্তু তার নামে কোনো নামজারি নেই, কিন্তু মালিকানা সত্ত্ব বৈধ না। সে একজন থেকে জোরপূর্বকভাবে কিংবা প্রতারণা করে একটা জমি সে দলিল করে সাবকবলা আমলে দলিল মূলে সে মালিক ছিল, দখলও ছিল, শুধু দলিল ভুয়া দলিল, এবং তিনি মালিক ছিল, দখল সূত্রে মালিক ছিল। সেই দুইটার ভিত্তিতেই আপনি জমিটা সাবকবলার রেজিস্ট্রি করেছিলেন, কিনেছিলেন। এখন যার থেকে কিনলেন জমি তারই বৈধ না। সুতরাং এই জমি আপনি কিনছেন, দখল দিল, কিন্তু আপনি একটা নামজারি করে নিলেন। এখন যদি এই জমি বিষয়ে মামলা করে জমিটা কিন্তু আপনার টিকবে না। সুতরাং কোনো একটার অভাব থাকলে আপনার জমি কিন্তু টিকবে না। যাই হোক, এই বিষয়ে বিস্তর আলোচনা আছে, এগুলো আপনারা একজন অ্যাডভোকেটের সাথে তার চেম্বারে গিয়ে আলোচনা করে আপনারা জমি কিনবেন। জমি কেনার সময় কিন্তু লিগ্যাল অপিনিয়ন লাগে, জমির বিষয়ে একটা আইন